একাদশ দ্বাদশ শ্রেণীর রেইনকোট গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। রেইনকোট থেকে দেখা যায় প্রতি বছর এইচএসসি পরীক্ষা সহ কলেজের টেস্ট প্রি টেস্ট পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, সিকিউ প্রশ্ন আসে। আজকের ক্লাসে আমরা এই গল্প থেকে কোন অংশগুলো থেকে এমসিকিউ আসতে পারে, কোন অংশগুলো থেকে জ্ঞানমূলক কোনো ধরনের টাইপের প্রশ্ন আসে, সিকিউ কোন ধরনের আসে, সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা এমসিকিউ আকারে পড়লেও গল্পের পুরো ঘটনা আমরা পড়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বো। এর পাশাপাশি সর্বশেষ আমরা সিকিউ সমাধান করব। তো চলো শুরু করি। আমরা জানি যে রেইনকোট লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। তো প্রত্যেকটা গল্প কবিতার শুরুর দিকে আমাদেরকে কি করতে হবে? কবি বা লেখক পরিচিতিগুলো পড়তে হবে অবশ্যই, কারণ এখান থেকে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো। তো আমাদের প্রথম যে প্রশ্নে বলা হয়েছে, দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে আখতারুজ্জামানের জন্মস্থান কোন জেলায়? আখতারুজ্জামান কোন জেলায় জন্মগ্রহণ করেন? বগুড়া, শেরপুর, গাইবান্ধা নাকি জামালপুর? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? আমরা কিন্তু পড়েছি অনেকেই যে গাইবান্ধার গটিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। কোথায়? গাইবান্ধার গটিয়া। এখন আমরা দেখো সুন্দর করে এখানে দেখি, এখানে যে অংশগুলো দেওয়া আছে যেগুলো মার্ক করে রাখবো সেগুলো অবশ্যই তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 1943 সালের 12ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। রিসেন্ট যে টেস্ট পরীক্ষা হয়েছে বেশ কিছু ক্যাডেট কলেজে এই প্রশ্ন আসতে দেখা গেছে যে তার জন্মসাল, আখতারুজ্জামান ইলিয়াসের জন্মসাল থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতেছে। 1943 সালের কত তারিখে? 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি তারিখটা বেশ কিছু এমসিকিউতে এসেছে। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধার গটিয়া গ্রামে। কোথায়? গাইবান্ধার গটিয়া। এটা ছিল কি? তার মামার বাড়ি। এটা কি ছিল তার? এটা ছিল তার মামার বাড়ি। আর তার পিতৃনিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত কি? নারুলি গ্রামে। তার পিতার নাম বি.এম. ইলিয়াস আর মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায়, পরে ঢাকায় তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। এইচএসসির পরে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার সাথে এইচএসসির সাথে অ্যাডমিশন প্রস্তুতি একই সাথে নিতে চাও, তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিসেন্ট পরীক্ষাগুলোতে এক ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যে অপশানে 4 জন কবির নাম থাকে, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, বা কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু জেনে রাখতে হবে, তিনি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এই তথ্যগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী এমসিকিউ দেখো, খোয়াবনামা কি ধরনের গ্রন্থ? খোয়াবনামা কি? এটা কি কাব্য, ছোট গল্প, উপন্যাস নাকি নাটক? খোয়াবনামা কি? খোয়াবনামা হচ্ছে একটা উপন্যাস। খোয়াবনামা একটা উপন্যাস। আমরা তার সাহিত্যকর্মগুলো দেখবো, এর বাইরে আরও বেশ কিছু তথ্য দেখবো। দেখো তিনি কি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি? কি করেননি? সংখ্যা বৃদ্ধির উপরে কখনো জোর দেননি। তিনি গুরুত্ব দিয়েছিলেন কিসের উপরে? গুরুত্ব দিয়েছিলেন লেখার গুণগত মানের উপর। তাহলে যদি আসে যে কোন লেখক লেখার গুণগত মানের উপর জোর দিয়েছিলেন, কি হবে উত্তর? উত্তর হবে আখতারুজ্জামান ইলিয়াস, যে শুধু লেখার সংখ্যার দিকে ফোকাস রাখে নাই, তার মূল কথা ছিল যে কোয়ালিটি কন্টেন্ট সে দিবে, এটাই হচ্ছে তার আশা ছিল। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তার 5টি ছোট গল্পে সংকলিত হয়েছে কয়টি ছোট গল্প? মাত্র 28টি গল্প। এছাড়াও তার 2টা বিখ্যাত উপন্যাস আছে এবং একটি প্রবন্ধ গ্রন্থ আছে। তার গল্প গ্রন্থগুলো থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায়। গল্প গ্রন্থগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, এখান থেকে পরীক্ষা কিন্তু এমসিকিউ আসে। যেমন অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এই জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে কিন্তু নেওয়া হয়েছে আমাদের রেইনকোট গল্প। তার বিখ্যাত 2টা উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। তিনি 1997 সালে মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ কোনটা? এই যে গল্পগ্রন্থ মাত্র দেখলাম কিন্তু, জাল স্বপ্ন স্বপ্নের জাল, দোজখের ওম, এই যেগুলো আমরা দেখে আসলাম একটু আগেই। তো ওখানে অপশানের প্রথমেই কি আছে? দোজখের ওম। দোজখের ওম কি? তার একটা গল্পগ্রন্থ। দোজখের ওম তার গল্পগ্রন্থ। এই যে দেখো গল্পগ্রন্থের অন্য ঘরে অন্য সার, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাত্র বললাম, এটা কিন্তু পাঠ পরিচিতির অংশ। রেইনকোট গল্প কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, শাড়ি বাড়ি গাড়ি নাকি পানকড়ি রক্ত? এটা নেওয়া হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন স্বপ্নের জাল।
দেখো, রেইনকোট গল্পটি প্রকাশিত হয়েছে 1995 সালে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটা রচিত। মুক্তিযুদ্ধ তখন কোন পর্যায়ে ছিল? শেষ পর্যায়ে। এটাও কিন্তু এমসিকিউতে আসতে দেখা যায় যে রেইনকোট গল্পের বর্ণনায় মুক্তিযুদ্ধের কোন পর্যায়ে ছিল? কোন পর্যায়ে ছিল? শেষ পর্যায়ে ছিল। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়। তাহলে রেইনকোট গল্পে কোন কলেজের বর্ণনা আছে? ঢাকা কলেজের। কোন কলেজের? ঢাকা কলেজের। রেইনকোট গল্পটি কোন সময়কার ঘটনা? প্রথম সময়ের, মানে কোন সময়কার বলতে মুক্তিযুদ্ধের কোন সময়কার ঘটনা? গল্পটি মুক্তিযুদ্ধের কোন সময়কার ঘটনা? প্রথম সময়ের, মাঝামাঝি সময়ের, শেষ পর্যায়ের, নাকি শুরুর দিকের? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কি? শেষ পর্যায়ের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের। দেখো, এই যে এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের তখন কোন পর্যায়ে ছিল? মুক্তিযুদ্ধের ছিল শেষ পর্যায়। রেইনকোট গল্পটির ঘটনাবলী বিবৃত হয়েছে। ঘটনাবলী বিবৃত হয়েছে কার বর্ণনায়? এই গল্পের কথক কে ছিল? কথক কি আব্দুল সাত্তারের বিবৃতিতে ছিল, নুরুল হুদার, নাকি ডক্টর আফাজ আহমেদের, নাকি ইসাকের কার? আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট যে গল্পটা, এই গল্পের কথক কে ছিল? আমাদের কথক ছিল নুরুল হুদা। কথক কে ছিল? নুরুল হুদা। এখানে বেশ কিছু বর্ণনা দেওয়া আছে, আমরা একটু দেখি। গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে কি, নুরুল হুদা এই গল্পের কথক। এই গল্পের কথক কে? এই গল্পের কথক হচ্ছে নুরুল হুদা। এই গল্পে রেইনকোটের প্রতীকী অর্থ, রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছিল কি? উষ্ণতা, সাহস, দেশপ্রেম। এই তিনটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। এই তিনটা থেকে কিন্তু বহুপদী এমসিকিউতে আসতে দেখা যায়। তাহলে কি ছিল? নুরুল হুদার শ্যালক মিন্টু, সে মুক্তিযোদ্ধা ছিল, তার রেইনকোট রেখে যায়। তার রেইনকোট পরার ফলে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে কি হয়? মুক্তিযুদ্ধে উষ্ণতা, সাহস, দেশপ্রেম সঞ্চারিত হয়, যেটা একটা প্রতীকী তাৎপর্য বহন করছে। রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় কি? উত্তেজনা, ভয়, প্রতিবাদ, উষ্ণতা। আমরা একটু আগে কি দেখলাম? কি কি? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এই তিনটা বিষয় কিন্তু এই যে খুব সুন্দর করে দেখো এখানে দেওয়া আছে, উষ্ণতা, সাহস, দেশপ্রেম। এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা মূল গল্পে চলে যাই। বৃষ্টির মেয়াদ কত দিন? 4 দিন, 5 দিন, 6 দিন, 3 দিন। আমরা কি জানি বৃষ্টির মেয়াদ কয় দিন? বৃষ্টির মেয়াদ 3 দিন। বৃষ্টির মেয়াদ কয় দিন? 3 দিন। দেখো, ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম ফল। আর এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পর কয় দিন? 3 দিন। তাহলে কয় দিনের কথা বলা হয়েছে? 3 দিন। দেখো, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। যেহেতু বলেছে যে শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, অর্থাৎ শনিবারে বৃষ্টি শুরু হলে 7 দিন বৃষ্টি হবে, মঙ্গলবারে শুরু হলে 3 দিন বৃষ্টি হবে, আর অন্য সব দিন হইলে কি একদিনেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো যেহেতু গল্পের শুরুতে বলেছে বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে 3 দিন, তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু মঙ্গলবারের ঘটনা। কোন বারের ঘটনা? মঙ্গলবার। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাত হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে নামনো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি, শুক্র কিছু বাদ, অর্থাৎ কি বৃহস্পতি শুক্রবারেও বৃষ্টি চলমান থাকবে। কিন্তু এখন ভুলে গেছে বলতে কি, এই যে মডেলে বৃষ্টিটা হইতো, মানে আগে থেকে মানে মানুষজন যেভাবে কল্পনা করতো বা বলতো, সেই নিয়ম এখন কিছু কি তোয়াক্কা করে না। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটি ছুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন কি হবে? ফুটপাত বন্ধ, বাদলাই বন্দুক ভারতকে একটু জিরিয়ে নেবে না, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এই যে কথোপকথনগুলো আছে, এটা জাস্ট নুরুল হুদা ভাবতেছে যে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মোটামুটি সে ধরে নিছে যে বৃষ্টি, যে আর শুক্র শনি আরও 2-3 দিন টানা বৃষ্টি হবে, এখন তার বাইরে যাওয়া লাগতেছে না। আর এই টাইমটা কি ছিল? মুক্তিযুদ্ধের সময় ছিল, যখন পাকিস্তানিরা বাঙালিদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছিল আর কি। তো সে ভাবতেছে যে আমাদের যে শাসক গোষ্ঠীরা আছে বা পাক বাহিনীরা আছে, তারা হয়তো এই বৃষ্টিতে একটু আর বাইরে বেরোবে না, তারা একটু গুলি করা থেকে বিরত থাকবে। আর এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে কী হবে, আর তারও হয়তো কলেজে যাওয়া লাগবে না, এই জন্য সে একটু আরামে শুয়ে আছে আর কি, শান্তিতেই আছে বলা যায়, যে তাকে আর বাইরে বেরোনো লাগতেছে না। গল্পে রেইনকোট গল্পে কত কালেমার কথা বলা আছে? 3 কালেমা, 4 কালেমা, 5 কালেমা, 6 কালেমা। কয় কালেমার কথা বলা আছে? 5 কালেমার কথা বলা আছে। দেখো, তা হলো কই, ম্যান প্রপোজেস, অর্থাৎ কি মানুষ ভাবে এক কিন্তু কি হয় আর এক। সে ভাবছিল যে
তার বের হওয়া লাগবে না, তার কি করা লাগবে না, তার এই বৃষ্টিতে বের হওয়া লাগবে না, আরামসে সে রিল্যাক্স করতে পারে। বাট তা কিন্তু হলো না। এমন চমৎকার বাদলার দিনে দরজায় প্রবাল কড়া নাড়া শেষে শেষ হেমন্তের শীত শীত পদ্মা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। কি ভেস্তে দিল? আরাম ভেস্তে দেওয়ার কথা বলা আছে। এটা কিন্তু পরীক্ষা আসে। সে ভাবছিল যে আরাম করবে, বাট আরাম আর করতে পারতেছে না। আরাম কি ভেস্তে দিছে? মিলিটারি তার ঘরে, তার ঘরে কেউ আসতেছে, সে ভাবছে কি হয়তো মিলিটারি চলে আসছে। কারণ ওই সময় তো সবাই আতঙ্কে থাকতো আসলে যে কখন ঘরে মিলিটারি আসবে। আর তারপর তাদের মধ্যে একটা ভয় ছিল যে তার শালক যেহেতু মুক্তিযুদ্ধে গেছে, কখন না জানি কে জানতে পারে তাদের এখানে মিলিটারি পাঠায়, সেই ভয় কিন্তু তার মধ্যে সবসময় বিরাজমান ছিল। অর্থাৎ সে ভাবতেছে হয়তো দরজায় কড়া নাড়া দেখে ভাবতেছে কি হয়তো মিলিটারি চলে আসছে। আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি রাখে। অর্থাৎ বাইরে বেরোইলে তাদের ধারণা ছিল যে ওই সময় যদি নিজেকে সে মুসলমান হিসেবে প্রমাণ করতে পারতো তাহলে হয়তো পাক বাহিনী তাকে ছেড়ে দিবে, এমন চিন্তাধারা তাদের মধ্যে ছিল। এই জন্য সে কি করেছে, সে হচ্ছে সবসময় এই যে সূরাও বেশ কিছু মুখস্থ করেছে, এর পাশাপাশি 5 কালেমা সবসময় মানে চর্চা করতে এমন একটা, যে জন্য সামনে পড়লেই যেন অ্যাটলিস্ট সেটা বলতে পারে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে থাকে ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। অর্থাৎ ওই যে তুমি কোনো কিছু না, বাট তুমি কোনো কিছু করার চেষ্টা করতেছো, তখন কিন্তু আসলে ভুল হবেই। এটা খুবই স্বাভাবিক। সে নিজেকে খুব বেশি ইসলামিক মানুষ হিসেবে প্রমাণ করতে চাচ্ছিল, বাট সেটা কিন্তু সে ভুল করে ফেলতেছিল বারবার। কখনো দেখা যায় যে সূরা ভুল করে ফেলতেছে, দোয়া দরুদ ভুল করে ফেলতেছে, কখনো দেখা যাচ্ছে যে তার মাথায় টুপি দিতে ভুলে যাচ্ছে। প্রিন্সিপালের পিয়নের নাম কি? পিয়নের নাম কি ছিল? আব্দুল সাত্তার, নুরুল হুদা, ডক্টর আফাজ নাকি ইসাকে? আফাজই ছিল কিন্তু প্রিন্সিপাল। আফাজ কে ছিল? আফাজ ছিল হচ্ছে প্রিন্সিপাল। আর যে প্রিন্সিপালের পিয়ন, এই পিয়ন কে ছিল? পিয়ন ছিল ইসাক। পিয়ন কে ছিল? পিয়ন ছিল ইসাক। দেখো, দুইটা সিটকানি, একটা খিল আর কাঠের ডাসা খুলে দরজার কপট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে এলো প্রিন্সিপালের পিয়ন। সে ভাবছিল কি হয়তো ঘরে আসছে, মিলিটারি আসছে, তার আজকে মোটামুটি জীবন শেষ। বাট না, এখানে কিন্তু মিলিটারি আসে না। কে আসছিল? প্রিন্সিপালের পিয়ন আসছিল। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটা চিনচিনে গলা, গম্ভীর স্বরে হাঁক ডাকে সারনে সালাম দিয়া বলেই ভাঙা চোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের মধ্যে কোমল শ্বাসটুকু সূচনা এবং হুকুম সারে কি তলব কিয়া আবি জানে হোগা। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গেছে গত রাতে। অর্থাৎ কি হয়েছে? ঢাকা কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গেছে। এই বোমা ফাটিয়ে গেছে কারা? মোটামুটি বলা যায় যে মুক্তিবাহিনীদের একটা গেরিলা আক্রমণ এটা। বাট এই তাদের ভাষায় কি মানে কলেজের প্রিন্সিপালদের ভাষায় কাজ কি? মিসক্রিয়েন্টদের, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে তারা দুষ্কৃতকারী হিসাবে চিহ্নিত করেছে। কোথায় বোমা বিস্ফোরণ হয়েছে? স্কুলে, কলেজে, কলেজের দেয়াল ঘেঁষে, জিমনেশিয়ামে। বিস্ফোরণ হয়েছে কোথায়? কলেজের দেয়াল ঘেঁষে। কলেজের দেয়াল ঘেঁষে কি হয়েছে? বিস্ফোরণ হয়েছে। যে এখানে দেখো আমরা দেখলাম যে কলেজের দেয়াল ঘেঁষে বোমা ফাটিয়ে গেছে। তাহলে বিস্ফোরণ কোথায় হয়েছে? কলেজের দেয়াল ঘেঁষে। এই যে কলেজের দেয়াল ঘেঁষে বিস্ফোরণ হয়েছে। মিলিটারি ক্যাম্প কোথায় তৈরি করা হয়েছে? স্কুলে, কলেজে, কলেজের দেয়াল ঘেঁষে নাকি জিমনেশিয়ামে? দেখো, এই কলেজের দেয়াল ঘেঁষে কি হয়েছে? বোমা বিস্ফোরণ হয়েছে। বোমা বিস্ফোরণ হয়েছে। আর এই জিমনেশিয়াম কি? জিমনেশিয়াম হচ্ছে এখন মিলিটারি ক্যাম্প। এই জিমনেশিয়াম কি? জিমনেশিয়াম হচ্ছে মিলিটারি ক্যাম্প। ওকে, দেখো এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখব। দেখো এই যে এখানে কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। কি? কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। তাহলে মিলিটারি ক্যাম্প কোথায়? কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় কাইসে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? আপ কি কহ सकता। অর্থাৎ সে বলতেছে, নুরুল হুদা যখন এই কথা শুনছে তখন পিয়নকে জিজ্ঞাসা করছে যে কীভাবে কী হয়েছে এইগুলো। আর সে তো থতমতে খেয়ে গেছে। সে কী করে জানবে? কারণ তার তো এগুলো জানার কথা না। সে কীভাবে জানবে? তার তো জানার কোনো সুযোগ নাই। আব্দুল সাত্তার মৃধা কোন বিভাগের প্রফেসর? বাংলা, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স। দেখো, আব্দুল সাত্তার মৃধা ছিল জিওগ্রাফির। কোন বিভাগের ছিল? জিওগ্রাফি। তো প্রিন্সিপালের পিয়ন এখানে কি বললো? সে প্রথম আসছে নুরুল হুদার বাড়িতে, নুরুল হুদাকে তলব করে গেছে। এখন তাকে যাইতে হবে কোথায়? এখন তার অন্য যে প্রফেসরগুলো আছে তার বাড়িতে যাইতে হবে। সে প্রথম গেছে কোথায়? যে আমাদের যে জিওগ্রাফির যে প্রফেসর আব্দুল সাত্তার মৃধা, তার বাড়িতে যাচ্ছে। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো কি? জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। এই আব্দুল সাত্তার মৃধা তাহলে কি? তিনি হচ্ছেন জিওগ্রাফির প্রফেসর। কোথাকার প্রফেসর? জিওগ্রাফির প্রফেসর। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। অর্থাৎ
মুক্তিযুদ্ধের সময় যখন মিলিটারিরা কলেজটাকে মানে আয়ত্তে নিয়ে আসলো, তখন দেখা যাচ্ছে ইসাকের ভাবটা এমন যে সে যেন মিলিটারির কর্নেল, অর্থাৎ সেও পাকিস্তানের সাথে মানে পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল তাদের সাথে এমন আতত করা শুরু করে দিল, তাকে দেখেই যেন মনে হয় সে এখন মিলিটারির কর্নেল। তবে ভোরবেলা কলেজের ভিতর খোদ কর্নেল চলে আসায় সে ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। দেখে এখানে খুব সুন্দর একটা কথা আছে, খোদ কর্নেল চলে আসছে বলে তার হয়তো অবস্থান একটু কমছে, বাট অবস্থান আবার এতটাই কমে নাই যে একদম সে নিচের দিকে চলে গেছে। অর্থাৎ আমাদের যে আমরা জানি যে আমাদের ক্যাপ্টেন হচ্ছে কি একদম নিচের পদ, ক্যাপ্টেন হচ্ছে কি নিচের পদ, অর্থাৎ তার পদ কিন্তু এতটা নিচে নামে নাই। হয়তো কর্নেল ছিল, কর্নেল থেকে ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেল হচ্ছে, বাট তাকে একদম তার যে গুরুত্ব নাই এটা কিন্তু আমরা বলতে পারি না যে সে একদম ক্যাপ্টেনের মতো নিচের সারিতে চলে গেছে। অর্থাৎ তার যে একটা প্রভাব ছিল কলেজে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই যে ইসাক কবে থেকে বাংলা বলা বাদ দিয়েছে? মার্চ, এপ্রিল, জানুয়ারি, জুন। কবে থেকে? এপ্রিলের শুরু থেকে সে কি করেছে? এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা বাদ দিয়েছে, সে এখন থেকে উর্দু বলে। কি বলে সে? উর্দু বলে। দেখো, মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখলে কলেজে সবাই তটস্থ থাকে। এপ্রিলের শুরু থেকেই সে বাংলা বলা ছেড়েছে। কি ছেড়েছে? এপ্রিলের শুরু থেকেই সে বাংলা বলা ছেড়েছে। এইটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসলে এমসিকিউ আসে। কোন কালে তার দাদা না পরদাদার ভাইরার মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন কি সে উর্দু বলে। এখন যে ব্যক্তিটা আসলো যে যেতেই হবে, এই যে উক্তি এখানে আমাদের যে চলে আসছে সে হচ্ছে নুরুল হুদার স্ত্রী আসমা। কে? নুরুল হুদার স্ত্রী আসমা। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। অর্থাৎ এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল হলে আসমা। অর্থাৎ এই হাঁপানিটা দেখে আমরা বুঝতে পারলাম তাহলে কার হাঁপানি ছিল? নুরুল হুদার কিন্তু হাঁপানি ছিল। কার হাঁপানির রোগ ছিল? নুরুল হুদার হাঁপানির রোগ ছিল। নুরুল হুদার কি ছিল? হাঁপানির রোগ ছিল। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি আর তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাব নিবে? এর উপর কলেজে কর্নেল চলে এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। যখন শুনছে যে কর্নেল চলে আসছে তখন তো সে আসলে অনেক ভয় পেয়ে গেছে, না জানি আজকে কি হয়, কখন না জানি কারে মেরে দেয়। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। অর্থাৎ সে নিজেই ভাবতেছে যে তাকে যদি আজকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করায় দেয় তাহলে কি হবে। অর্থাৎ সে আগেই ধরে নিচ্ছে যে তার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল এখন দিন রাত কি করতেছে? দোয়া-দরুদ পড়তেছে। অর্থাৎ কলেজের যে প্রিন্সিপাল ছিল সে কিন্তু এখন বলা যায় যে পাকিস্তানিদের একটা সহযোগী হয়ে গেছে। সে কিন্তু রাজাকার সর্দার হয়ে গেছে, রাজাকারের সর্দার টাইপের হয়ে গেছে সে। পাকিস্তানের জন্য কে দিন রাত দোয়া দরুদ পড়ছে? আব্দুল সাত্তার, নুরুল হুদা, প্রিন্সিপাল ইসা। কে পড়তেছে? প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল কি? আফাজ আহমেদ। প্রিন্সিপাল কে? আফাজ আহমেদ। এই যে পাকিস্তানের জন্য কে দোয়া দরুদ পড়তেছে? প্রিন্সিপাল দোয়া দরুদ পড়তেছে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। কিসের কথা বলা হয়েছে? স্মৃতিসৌধ, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ নাকি মিলিটারি? পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে বলা হয়েছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে বলা হয়েছে পাকিস্তানের শরীরের কাটা। সময় নেই, অসময় নেই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। কে করে এটা? হচ্ছে প্রিন্সিপাল। সে সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে পাকিস্তানের জন্য, আবার তার কলিগরা যারা আছে তাদেরকে সে গালিগালাজ করে। কারণ অনেকেই আবার দেখা যাচ্ছে যে টুকটাক মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলে, এই জন্য সে তাদেরকে গালিগালাজ করে। এপ্রিল মাসের মাঝামাঝি, কখন? এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে কি করতে হবে? শহীদ মিনার হটাও। এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে বলা হয়েছে পাকিস্তানের শরীরের কাটা। এইটা পাকিস্তানের শরীরের কাটা কেন বলা হয়েছে? এই যে পাকিস্তানের অর্থাৎ পশ্চিম পাকিস্তান যে চেয়েছিল আমাদের কি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে সরিয়ে দিতে, অর্থাৎ উর্দুকে আমাদের উপর রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে, তখন কিন্তু তারা এই কাজে সফল হয় নাই। আর তারা যে ব্যর্থ হয়েছে সেটার প্রতীক কিন্তু এই শহীদ মিনার। এখন প্রিন্সিপাল কি বলতেছে? এই শহীদ মিনারগুলো হটাইতে হবে, কারণ এটা হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে এবং গ্রামে গঞ্জে যারা যেখানেই গেছে সবার প্রথমে কামান তাক করছে কোথায়? শহীদ মিনারের দিকে। স্কুল কলেজে আর কি কোনো শহীদ মিনার অক্ষত নেই। এখান থেকে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরাইছে কখন? এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে বলা হয়েছে পাকিস্তানের শরীরের কাটা। শহীদ মিনার হটানোর পরামর্শ কে দিয়েছে? আব্দুল সাত্তার, নুরুল হুদা, প্রিন্সিপাল ইসা। কে দিয়েছে? প্রিন্সিপাল হচ্ছে
শহীদ মিনার হটানোর পরামর্শ দিয়েছে? কোন স্থান থেকে গুলির আওয়াজ আসছিল? জামালপুর, মোহাম্মদপুর, মিরপুর, আব্দুল্লাহপুর। কোথা থেকে গুলির আওয়াজ আসতেছিল? গুলির আওয়াজ আসতেছিল মিরপুর ব্রিজের ওখান থেকে। কোথায়? মিরপুর ব্রিজ। দেখো, তা প্রিন্সিপাল তাদের জন্য এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? দেখো, এখানে নুরুল হুদা ভাবতেছে যে সে যখন কলেজে যাবে, কলেজে গেলে আজকে ড্যামশিওর তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হবে। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানোর পর তাকে যদি ডিরেক্ট মানে শরীরের আলতু ফালতু জায়গায় গুলি করতে চায়, সে প্রিন্সিপালের মাধ্যমে কর্নেলের কাছে রিকোয়েস্ট করবে যে শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে শুধু যেন কপালেই টার্গেট করে কপালে গুলি মারা হয়, শুধু মানে ওখানে গুলি মেরে যেন তাকে মেরে ফেলা হয়। তা সে ভেবেই নিছে যে আজকে কলেজে গেলে তার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তো বা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে কোথা থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। তাহলে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদের বুঝিয়েছে? মিলিটারি, মুক্তিবাহিনী, মিন্টু, পাকিস্তানি। দেখো, মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতকারী, কিন্তু এই গল্পে মুক্তিবাহিনীদেরকে পাকিস্তানিরা কি হিসাবে চিহ্নিত করেছে? দুষ্কৃতকারী। মিসক্রিয়েন্ট বলতে মুক্তিবাহিনীকে বোঝানো হয়েছে। এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে কি? সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্ট সব খতম। এই মিসক্রিয়েন্ট সব খতম বলতে মুক্তিবাহিনী সব খতম হিসাবে উপস্থাপন করা হয়েছে এখানে। আর দুশ্মনকে কবজা করা গেছে মানে কি? বাংলাদেশের যে মুক্তিবাহিনী তাদেরকে কবজা করতে পারছে পাকিস্তান, কারণ তৎকালীন সময়ে যে রেডিও টেলিভিশন সব তো তাদের দখলে ছিল, তারা এই নিউজগুলো প্রচার করতেছিল। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি, গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতাই গোলাবে না গো, বউয়ের আর এক দফা শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই মিন্টু হচ্ছে কে? এই মিন্টু হচ্ছে আসমার ভাই। মিন্টু হচ্ছে কে? মিন্টু হচ্ছে আসমার ভাই। মিন্টুকে আসমার ভাই। আর সে কোথায় গেছে? সে হচ্ছে মুক্তিযুদ্ধে গেছে, আর তার যে রেইনকোটটা ছিল রেইনকোটটা রেখে গেছে। তো যেহেতু বৃষ্টিতে যাইতে হবে কলেজে, এখানে খুব সুন্দর করে আসমা বোঝাচ্ছে নুরুল হুদাকে যে এই বৃষ্টিতে তোমার এমনিই শুধু ছাতা নিয়ে গেলে তুমি আসলে ভিজে যাবে, এই জন্য তুমি কি করতে পারো? মিন্টুর রেইনকোটটা নিয়ে যাইতে পারো। নুরুল হুদা কবে বাসা পাল্টায়? জুলাই, এপ্রিল, জুন, মার্চ। কবে বাসা পাল্টায়? জুলাইয়ে বাসা পাল্টায়। কবে? জুলাই। যখন মিন্টুর কথা শুনছে তখন কিন্তু নুরুল হুদার একটু রাগ হয়েছে, কারণ এই ভাই মুক্তিযুদ্ধে গেছে, তার জন্য এমনি খুব প্যারায় আছে সে, সেই জন্য এই ভাইয়ের কথা শুনলে সে খুবই আসলে বিরক্ত বোধ করে। দেখো, আবার মিন্টু বইয়ের ভাইটার জন্য তাকে এক্সট্রা যথেষ্ট থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে জুন মাসে, জুনের 23 তারিখে। তাহলে মিন্টু মুক্তিযুদ্ধে গেছে কবে? জুন মাসের 23 তারিখে। কবে গেছে? জুন মাসের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। তাহলে বাড়ি শিফট করছে কবে? জুলাইয়ের 1 তারিখে। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করেছিল, ভাবি আপনার ভাইকে আর দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। অর্থাৎ জুন মাসের 23 তারিখে তার ভাই মুক্তিযুদ্ধে গেছে, তার 3 দিন পর থেকে ওই পাশের বাসার এক মহিলা বলতেছে যে আপনার ভাইকে আর দেখতেছি না। তখন একটা বিষয় হচ্ছে, ভাইকে যদি না দেখে তাহলে 2টা কারণ হতে পারে, হয় সে রাজাকার হবে, নাহলে মুক্তিযুদ্ধ হবে। রাজাকার হলে তো দেখতে পাওয়ার কথা, আর যেহেতু হয় নাই সেহেতু বুঝতে পারছে যে সে মুক্তিবাহিনীতে গেছে। এই শোনার পরে কিন্তু আসমা একটু ভয় পেয়ে কী করলো, তারা জুলাইয়ে বাসা শিফট করে নিল। মিলিটারি লাগার পর এই নিয়ে 4বার বাসা পাল্টানো হলো। কয়বার পাল্টাইছে? 4বার। তাহলে কয়বার? 4বার। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করেছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। অর্থাৎ তার শালা কোথায় এটা যদি জিজ্ঞাসা করে, কারণ তার শালা এমনি আগের যে বাসায় ছিল ওখান থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে তার ওই যে পাশের বাসার ভাবি শুনতেছে যে কোথায় গেছে, যেন ও কিন্তু বাসা বদল করেছে। আবার এই নতুন বাসায় এসে যদি আবার জিজ্ঞাসা করে তোমার শালা কোথায়, তাহলে তো খুব রিস্কি ঘটনা, কারণ তখন তো বুঝতে পারবে তারা যে আসলে সে মুক্তিযুদ্ধে গেছে। বা গ্রামে যদি না থাকে তাহলে তো মুক্তিযুদ্ধেই গেছে। কার শ্বশুর সর্দার গোছের রাজাকার? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, মিন্টুর, প্রিন্সিপালের, ইসাকের। কার শ্বশুর সর্দার গোছের রাজাকার? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর হচ্ছে সর্দার গোছের রাজাকার।
সে ভেবেছিল নতুন এলাকা, কখনো এই যখন বাসা পাল্টাইছে সে সেটার কথা বলতেছে যে নতুন যখন বাসায় আসছিল সে ভাবছে যে নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, কি বিপদ, এদিকে নাকি নৌকায় করে চলে আসে স্ট্যান্ড গান ওলা ছোকরার দল। এই স্ট্যান্ড গান ওলা ছোকরার দল বলতে আমাদের যে মুক্তি বাহিনী তাদেরকে কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে, বিশেষ করে যারা হচ্ছে গেরিলা যোদ্ধা তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে এখানে। এদিকার মানুষ খালি চোখে নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, তার উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। কারণ কি, কারণ তারা যদি বুঝতে পারে যে মিন্টু তাদের সহযোদ্ধা, তাহলে তারা তাদের বাসাটাকে একটু সিকিউর প্লেস হিসাবে চিন্তা ভাবনা করতে পারে, তো এটা তো তাদের জন্য রিস্কি। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে, সবাই জানে যে কি মিন্টু কোথায় গেছে, মিন্টু মুক্তিযোদ্ধা গেছে। কিশোর সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কোথাও কারোর কোনো মাথা ব্যথা না, এইসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। দেখো এই অংশগুলো থেকে পরীক্ষায় সিকিউ প্রশ্ন আসে, সিকিউতে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি কি কথা বলা আছে, এই যে মানুষ মেরে সাফ করার কথা বলা আছে, বাড়িঘর গ্রাম হাট বাজার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলা আছে, এই যে তথ্যগুলো অর্থাৎ তাদের যে ধ্বংসযোগ্য ছিল এই ঘটনাগুলোর কথা কিন্তু গল্পে বলা আছে। অর্থাৎ সিকিউতে কিন্তু তাদের যে নির্মমতা, তাদের যে নৃশংসতা, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তাদের যে ধ্বংসযোগ্য এই জিনিসগুলো কিন্তু তোমাকে সিকিউতে অবশ্যই উল্লেখ করতে হবে যদি আসে। দেখো এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। কে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই কি সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পলঙ্গ সব চালান পাঠায়। নুরুল হুদার মেয়ের বয়স কত বছর ছিল? 2.5, 5, 2, 3। মেয়ের বয়স ছিল কত? 2.5 বছর। আর ছেলের বয়স ছিল কত? ছেলের বয়স ছিল 5 বছর। ছেলের বয়স ছিল কত? ছেলের বয়স ছিল 5 বছর। দেখো দেখি তো ফিট করে কিনা। ফিট করে কিনা বলতে কি বোঝাইছে? ওই যে রেইনকোটটা পরাচ্ছিল নুরুল হুদাকে, মিন্টুর যে রেইনকোটটা পরাচ্ছিল ওটা বলতেছে যে আসমা যে দেখি তোমার শরীরে আসলে ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট জড়িয়ে দিতে বলে, মিন্টু সে তো তোমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা, এই ভাইকে নিয়ে একরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? অর্থাৎ তার ভাই একটু লম্বা ছিল আর কি, বাট সে দেখা যাচ্ছে একটু খাটো তার চেয়ে। এটা যদি তুমি প্রতীকী চিন্তা করো যে তার ভাইয়ের যে সাহস বুদ্ধিমত্তা সেটা হয়তো মাঝে মাঝে সে নুরুল হুদার সাথে টিটকারিও করতে পারে, এটাও তুমি প্রতীকী অর্থ চিন্তা করতে পারো, স্বাভাবিক অর্থ চিন্তা করতে পারো। এই ভাইকে নিয়ে একরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে টুপি জড়িয়ে এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের, দেখো 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে। এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি, তার মানে না, দরজায় সিটকানি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে পর্যবেক্ষণ করে রায় দেয়। কয় বছরের ছেলে? 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তাহলে আব্বুকে কার মতো দেখাচ্ছে? ছোট মামার মতো দেখাচ্ছে। কার মতো? ছোট মামা। কয় বছরের ছেলে? 5 বছরের ছেলে আর 2.5 বছরের মেয়ে। তথ্যটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। সাব সার্ভিস অ্যাক্টিভিটির সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ, উক্তিটি কার? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক মিন্টুর, প্রিন্সিপালের নাকি ইসাকের? কার? প্রিন্সিপালের। কার? প্রিন্সিপালের। দেখো এ তো ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে এসে ভেবাচাকা খায়, খামাকা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া তার অপরাধ হবে কেন? ওই যে মিন্টুর রেইনকোটটা পরে তার নিজের মনে হচ্ছে কি সে মনে হয় মিন্টুর মতো হয়ে গেছে। এখন সে ভাবতে শুরু করেছে তাকে আবার মুক্তি বাহিনী ভেবে বা মুক্তিযোদ্ধা ভেবে পাকিস্তানিরা ধরে নিয়ে যায় কিনা। মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে মিছামিছি ধরে না। সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ আর আদার ইনভলভ, অর্থাৎ কি মুক্তিযুদ্ধের সাথেই কিন্তু এটা বোঝানো হয়েছে। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস বলতে এখানে কিন্তু মুক্তিযুদ্ধকে ইঙ্গিত করা হচ্ছে। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দামাদাম মিলিটারি মারে, তাতে তো আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে দেয়, টপাটপ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখন এসব নিয়ে টু শব্দটি করেছে? অর্থাৎ এই অংশটুকু পড়লে, এই অংশটুকু পড়ে দুইটা বিষয় আমাদেরকে বিষয় রাখতে হবে। একটা হচ্ছে সিকিউর ক্ষেত্রে, সিকিউর জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানি মিলিটারির যে অত্যাচার ছিল সে বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। কি কি বলা আছে দেখো, একটু আগে আমরা দেখলাম, এর পাশাপাশি কিন্তু এখানে বলা আছে তারা কি ঢাকা শহরের বাজার পোড়ায়, বাড়িতে আগুন লাগিয়ে মানুষ মারতেছে, মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নানান কাহিনী করতেছে। আর এগুলো দেখে কিন্তু নুরুল হুদা চুপচাপ আছে, অর্থাৎ সে কিন্তু কোনো প্রতিবাদী একটা চরিত্র ছিল, বিষয়টা কিন্তু এমন না। সে কিন্তু একটা সাধারণ মানুষই ছিল, সে এসব দেখে আসলে কোনো প্রতিবাদ করতো না, সে চুপচাপ সাধারণ মানুষ ছিল। তার না মুক্তিযোদ্ধা নিয়ে কোনো মাথা ব্যথা আছে, না পাকিস্তানিদের নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল। সে
কোনো পক্ষকেই কিন্তু সমর্থন জানায় না এভাবে ডিরেক্টলি। কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। আকবর সাজিদ কোন বিভাগের প্রফেসর? বাংলা, হিস্ট্রি, রসায়ন, উর্দু। আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর। কোন বিষয়ের প্রফেসর? উর্দুর প্রফেসর। তো স্টুডেন্টরা না আসলেও কি করতে হয়? মাস্টারদেরকে কিন্তু নিয়মিত হাজিরা দিতে যেতে হয়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে। কয় মিলিটারির লাশ পড়েছে? 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে। কলেজের কোন ছেলে ফ্রন্টে গেছে? কই, সে তো এইসব আলাপের মধ্যে থাকে না। অর্থাৎ যখন স্কুলে যে সে যখন কলেজে যাচ্ছে তখন তার যে কলিগরা আছে অর্থাৎ অন্য শিক্ষকরা তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে নানা আলাপ দেয়, যে কোন ছেলে যুদ্ধে গেছে, আবার কোথায় মিলিটারিদেরকে মারতেছে মুক্তিযোদ্ধারা। সেই বিষয়গুলো যখন আলাপ আলোচনা হয় তখন কিন্তু এই আলাপ আলোচনা থেকে নুরুল হুদা নিজেকে বেশ দূরে রাখে। অর্থাৎ নুরুল হুদা বারবার প্রমাণ করতে যাচ্ছে সে আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে বা মুক্তিযোদ্ধাদের সাথে কানেক্টেড না। এসব কথা শুরু হলেই আলাগোছে উঠে সে অন্য রুমে চলে যায়। প্রিন্সিপালের কামরায় ডক্টর আফাজ আহমেদ খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টের আশু অবিসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। অর্থাৎ কি, ওই প্রিন্সিপাল তাকে বোঝাইতে চায় বা তাকে বলে এই মিসক্রিয়েন্টরা টিকবে না আর কি, এই যুদ্ধ টিকবে না, পাকিস্তানিদের যে মানে বাঙালিদের যে পতন অবিসম্ভাবী সামনে ঘটবেই, আর পাকিস্তানরা যে জিততেছে এই বিষয়টা নিয়েই তারা আলাপ দিতে থাকে আর কি। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজেদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে আসা নাকি রেখে যাওয়া রেইনকোট ঢোকার পর থেকেই তার পা শিরশির করছে, এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকা যাচ্ছে। অর্থাৎ এই রেইনকোট পরার ফলে প্রতীকী অর্থে তার মধ্যে যেন একটা পরিবর্তন সাধিত হচ্ছে, মানে তার শরীরের মধ্যে যেন কেমন একটু ওই যে উষ্ণতা সাহস দেশপ্রেম সঞ্চারিত হচ্ছে যেটা বর্ণনায় দেওয়া আছে, সেই বিষয়টা কিন্তু এখানে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য নুরুল হুদাকে তাকাতে হয় কোন দিকে? উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। কোন দিকে তাকাইতে হয়? উত্তর দিকেই দিয়ে। দেখো, বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। কোন দিকে? উত্তরেই তাকাতে হয়। মিলিটারির লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসের জন্য তো নাম গন্ধও নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একা। জনপ্রাণী বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? নুরুল হুদা কিন্তু তার নিজেকে ইঙ্গিত করেছে। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকান, তাহলে কিসের দোকান ছিল? পান বিড়ি সিগারেটের দোকান ছিল। দোকানদার ঝাঁপ একটুখানি তুলে দোকানদার তাকিয়ে আছে উত্তরেই। ওইদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাসাল টাইপের, তাহলে বাসাল টাইপের কে? দোকানদার ছেলেটা। বাসাল টাইপের কে? দোকানদার ছেলেটা। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড় বিড় করে। কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল? কারা আইছিল? মুক্তিবাহিনী আসছিল। ওই যে দোকানদার ছেলেটা সে নুরুল হুদাকে দেখে ভাবছে হয়তো সে মুক্তিবাহিনীর লোক বা সে হয়তো মুক্তিযোদ্ধাকে সমর্থন করে এমন কিছু, সেজন্য কিন্তু সে মুক্তিযোদ্ধার যে কথা সেটা কিন্তু শেয়ার করতেছিল কার সাথে? নুরুল হুদার সাথে। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। কয়টা? 5টা খানসেনা। একটু আগে কিন্তু মিলিটারি মারার কথা বলা আছে, দেখো এখানে 7টা মিলিটারির লাশের কথা বলা আছে, আর এখানে 5টা খানসেনা খতম হওয়ার কথা বলা আছে। বিবিসি কইছে, বিবিসি কি কইছে? রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। কোন রঙের স্টেট বাস? লাল রঙের স্টেট বাস। ধীরে ধীরে বৃষ্টিতে কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিল বেশ কয়েকজন মানুষ? কোথায়? মেইল গেট, কলেজ গেট, আসাদ গেট নাকি জাহাঙ্গীর গেট? কোথায়? আসাদ গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। দেখো, আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ বা নিজে ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকে অন্যের ছাতার নিচে কি অন্তত মাথাটা ভেজে দিচ্ছে, যেন ছাতা নেই তাই কি, যেন বৃষ্টিতে না ভিজে অন্তত অন্যের মাথা ছাতার নিচে একটু মাথা দিচ্ছে আর কি। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠছে। কয়জন প্যাসেঞ্জার উঠছে? 9 জন। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অরিজিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারির ক্যাম্পে। অর্থাৎ যাদেরকে সে নেমে যেতে দেখলো তার মনে হয়েছে যে এরা হয়তো সামহাও রাজাকার সাথে সম্পৃক্ততা তাদের আছে, আবার কেউ কেউ সিসকে চোর হইতে পারে, এই টাইপের ঘটনা ঘটে আর কি। মানে তার মনে হয়েছে যে তারা এই টাইপের চরিত্র হইতে পারে। মুয়াজ্জিন কত তারিখে নিহত হয়? 25 মার্চ, 26 মার্চ, 27 মার্চ নাকি 28 মার্চ? মুয়াজ্জিন মারা গেছে কবে? 25 মার্চ, অপারেশন সার্চলাইট যে কালো রাত্রি, সেদিনই কিন্তু মুয়াজ্জিন মারা গেছিল। ফের নতুন করে অপরাধ মুক্ত বাসে যেতে যেতে তার ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ ওই যে অপরাধীরা ছিল বাস থেকে তার মতো, যে তারা যে অপরাধী তার মতে, তারা কিন্তু নেমে গেছে বাস থেকে।
জানলার বাইরে বৃষ্টি আঁশ উড়ছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট, বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। কি দেখে? যে ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়, হঠাৎ বাস ব্রেক কষলো। ওই যে তুমি মনে করো বাসে যাচ্ছ, তুমি কোনো একটা কিছু ভাবতেছো, বাট হঠাৎ করে যদি বাস ব্রেক করে, তাহলে তুমি কি তোমার ওই আলোচনা থেকে একদম মানে অন্যভাবে উঠে বসবা, বা তোমার মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসবে। কিন্তু কারণ তুমি তো একটা অন্য মনস্ক মধ্যে ছিলা, তাৎক্ষণিক ব্রেক কষলে কিন্তু তোমার কাছে একটু ঘটনাটা অন্যরকম হবে। তখন তাকে তাকাতে হয় বাইরে, চোখ পড়লো কি নির্মায়মান মসজিদের ছাদের দিকে। কোথায় চোখ পড়ছে? মসজিদের ছাদের দিকে। এবার যে ঘটনাটা সে বলবে, এই ঘটনাটা কিন্তু 25 তারিখে ঘটছে। আর এখন যে ঘটনাগুলো আমরা পড়তেছি, এটা কিন্তু সে যে বাসা পাল্টাইছে জুলাইয়ের পরে, সেই টাইমের ঘটনাগুলো এখানে আমরা দেখতেছি। বাট শেষ এই পাঠ পরিস্থিতিতে কিন্তু বলা আছে যে এটা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা অক্টোবর নভেম্বর এই টাইমটাকে ধরতে পারি। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে তার মুখে, এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। কিসের রাতের কথা বলা হয়েছে? ক্র্যাকডাউনের রাত। ক্র্যাকডাউনের রাত বলতে এই যে কালো রাত বা 25শে মার্চের রাতকে বোঝানো হয়েছে। ঠান্ডা হাওয়ায় ধাক্কা, রেইনকোটের তোপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে। মসজিদের উল্টো দিকের বাড়িতে কি কয় তলায় থাকতো তারা? 3 তলায় থাকতো। এই যে যাত্রাপথে যে মসজিদটা দেখা গেছে, ওই মসজিদের উল্টো দিকে 3 তলায় তারা থাকতো। এখন যদিও বাসা পাল্টাইছে, আগে তারা থাকতো আর কি। নুরুল হুদা কোন নামাজ নিয়মিত পড়ে? ফজর, জোহর, আসর, জুমা। কোন নামাজটা সে নিয়মিত পড়ে? সে জুম্মার নামাজটা নিয়মিত পড়ে। রাতভর ট্রাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারোর ঘুম হয়নি সে রাতে। সে রাত বলতে কোন রাত? 25 মার্চ রাত। কোন রাত? 25 মার্চ রাতে তাদের যে ঘুম হয়নি সে বিষয়টি এখানে বোঝাচ্ছে। ছেলে মেয়ে আর ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারির মানুষ মারার একটু বিরতি দিলে ছেলে মেয়েগুলো ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোরে বলে উঠল আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ কি তার মেলেনি, অর্থাৎ কি আজান দিতে দিতেই কিন্তু তাকে কি পাকিস্তানি সেনাবাহিনীটা মেরে ফেলে, অর্থাৎ পুরো আজান কিন্তু সে শেষ করার সুযোগ তার হয়ে ওঠেনি। নুরুল হুদা বাস থেকে কোথায় নামে? ঢাকা কলেজ, নীলক্ষেত, নিউ মার্কেট নাকি সিটি কলেজ? সে আসলে কোথায় নামে? সে নিউ মার্কেটে নামে। কোথায় নামে? নিউ মার্কেট। প্রিন্সিপালের চেয়ারে কে বসেছিল? মিলিটারি। প্রিন্সিপাল ইসা কেউ না। কে বসেছিল? মিলিটারি বসেছিল। কে বসেছিল? মিলিটারি। দেখো, রেইনকোটে বৃষ্টির ফোঁটা ফোঁটা গোনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে ওঠে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে বাস থেকে উঠে দাঁড়ায়, এরকম ঘুম করে কি রাখেন নামবো। তাহলে কোথায় নামে সে? এই যে নিউ মার্কেটের সামনে এসে। কোথায় এসে নামে? নিউ মার্কেটের সামনে এসে সে নামে। বাস একটি স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে পড়তে দিয়ে অপরাধমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতগুলো বেরিয়ে পড়ে। কারণ সে হাসতেছে। কারণ কি? তার রেইনকোটের পানি অনেকের গায়ে পড়তেছে, বাট কেউ আসলে কি তাকে কিছু বলতেছে না। আর অপরাধমুক্ত বাস কেন বলছে? কারণ তার মনে হয়েছিল সে যখন বাসে উঠতে যাচ্ছে, ওই বাসে যে অপরাধীরা ছিল তারা কিন্তু প্রথমেই নেমে গেছে, যে 9 জনের বর্ণনা সে দিয়েছিল। যারা দেখেছে তারা সেই ভঙ্গিটাকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। তাহলে মিলিটারি পান্ডা কেমন ছিল? মিলিটারি পান্ডা কেমন ছিল? সে ছিল জাদ্রেল টাইপের। কেমন ছিল? জাদ্রেল টাইপের। আর কোথায় বসেছিল? মিলিটারি কামরায়। প্রিন্সিপালের কোন সিংহাসন মার্কা চেয়ারে। কেমন চেয়ারে? সিংহাসন মার্কা চেয়ারে। তার ভারী কি মুখ দেখে অনুমান করা যায় মিলিটারি মানে পান্ডাটি কি কর্নেল অথবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাহলে ভারী কি মুখ কার? যে মিলিটারি পান্ডা ছিল তার কেমন কথা মুখের কথা বলা আছে? ভারী কি মুখের কথা। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি হিপিএ এসিএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। অর্থাৎ কেমন থতমতো খেয়ে গেছে মানে প্রিন্সিপাল। সে নুরুল হুদার পরিচয় ঠিকভাবে আসলে দিতে পারতেছিল না। নুরুল হুদা কোন বিভাগের প্রফেসর ছিল? রসায়ন, ভূগোল, জিওগ্রাফি, হিস্ট্রি। কোন বিভাগের ছিল? রসায়ন বিভাগের। কোন বিভাগের? রসায়ন বিভাগের। দেখো, কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করতে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। তাহলে কি ছিল তিনি? কেমিস্ট্রির শিক্ষক ছিল। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে।
তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে মিলিটারির জিপে করে তুলে নেওয়ার আগে জাদ্রেল কর্নেলা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কোড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করা বা শায়েরি করা বড় অপরাধ। তাহলে কাকে কাকে ধরছে? নুরুল হুদাকে ধরছে আর আব্দুল সাত্তার মৃধা, দুইজনকে কিন্তু ধরে নিয়ে গেছে। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই বেড়েও প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তবে তার কপালে কি আছে এক আল্লাহ জানে, আর জানে মিলিটারি। তাহলে ধরে নিয়ে গেছে কাকে কাকে? নুরুল হুদাকে আর আব্দুল সাত্তার মৃধাকে। বাট এদিকে কিন্তু আবার একজন নাই, আকবর সাজিদ নাই। আকবর সাজিদ যদি থাকতো তাকেও ধরে নিয়ে যাইতো, বাট সে এখন অন্য জায়গায় আছে আর কি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলেছিল এঁকে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হয়। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। কারণ কি? অর্থাৎ তাদের দুইজনকে নিয়ে গেছে, বাট দুইজনকে কিন্তু আলাদা আলাদা জায়গায় রাখছে, সেজন্য একজন আরেকজনকে কিন্তু দেখতে পায় না চোখ খুলে দেওয়ার পরেও। জায়গাটা একেবারেই অচেনা। একটা ডেক চেয়ারে এসে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসে পড়লো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল, এই টাইপের প্রশ্ন আসে। অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল? 10টা, 4টা, 8টা, 3টা। কয়টা আলমারি কেনা হয়েছিল? 10টা। অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল? 10টা আলমারি কেনা হয়েছিল। দেখো, লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের একটা লোক এসে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকমের এবং তার উত্তরের হেরফের হয় না। তেমন কিছুদিন আগে তাদের কলেজের কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল, ওগুলো কারা নিয়ে বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, আর ইংরেজির জন্য একটা। সর্বমোট 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল। কয়টা আলমারি? 10টা আলমারি। এর মধ্যে অফিসের জন্য 3টা, বোটানি 2টা, হিস্ট্রি 2টা, জিওগ্রাফি 2টা, টোটাল 6টা, আর ইংরেজির জন্য একটা। আর এই 3টা 9টা, তাহলে কয়টা হলো? 10টা আলমারি। এত কথা বলার দরকার নেই। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোথা থেকে? অর্থাৎ এই আলমারিগুলো যারা এনেছিল, এই মিলিটারিরা সন্দেহ করতেছে যে ওই আলমারিগুলো হয়তো কারা এনেছিল। যারা এনেছিল তারা ছিল হচ্ছে মানে গেরিলা যোদ্ধা আর কি। তারা কলেজে এসেছিল কেন? কলেজে এসেছিল এই ছদ্মবেশে যে কলেজ তো এখন মিলিটারিদের আন্ডারে, এখন তারা হয়তো বিভিন্ন খোঁজখবর নিতে আসছিল। এখন এই যে মিলিটারিরা, তারা ভাবতেছে কি নুরুল হুদার সাথে এদের সম্পর্ক আছে, এই ছদ্মবেশধারী যে মুক্তিযোদ্ধা তাদের সম্পর্ক আছে। নুরুল হুদা বলতেছে আমার সাথে সম্পর্ক থাকার কোনো সুযোগ নাই। কারণ কি? সে হচ্ছে কলেজের একজন শিক্ষক আর তারা হচ্ছে কুলি, তাদেরকে সে আসলে চিনবে কিভাবে? দেখো, তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? এবার মিলিটারি বলতেছে যে তুমি চিনো না মানলাম, তা তুমি এদের সাথে এত কথা বলতেছিলা কেন? তখন সে বলে কি প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা, আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। এগুলো তার দায়িত্ব ছিল। তার কি কি দায়িত্ব ছিল? স্টিলের পাতের ঘনত্ব দেখা, দেরাজের সংখ্যা ও আকার দেখা, তালা চাবির মান দেখা, রঙের মান পরীক্ষা করা, এই জিনিসগুলো কি ছিল? তার দায়িত্ব ছিল। মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কার বেশে? চাকর, ভ্যান চালক, কুলি না কেরানি? কুলির ছদ্মবেশে ঢুকেছিল। কোন ছদ্মবেশে? কুলির ছদ্মবেশে। মিলিটারি শান্তকলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। কিসের বেশে? কুলির বেশে। এটা তার চেয়ে ভালো আর কে জানে? আজ তারা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। অর্থাৎ ওই যে কুলিরা ধরা পড়েছে তারা বলে নুরুল হুদার নাম বলেছে। বাট এমন হওয়ার তো আসলে সে তো অবাক, কারণ তাকে তো চেনার কথা না, বা বাস্তবিকভাবে সে তো তাদেরকে চিনতো না। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। গ্যাংয়ের সক্রিয় সদস্য বলতে যে গেরিলা যোদ্ধাদের একজন সে অ্যাক্টিভ ব্যক্তি ছিল, সেটা বোঝাচ্ছে এখানে। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদা হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। এখন নুরুল হুদা কোনোভাবে মিলাইতে পারে না এছাড়া আসলে কারা ছিল। এমনও হইতে পারে যে মিন্টুর যে সহযোদ্ধারা ছিল, মিন্টু হয়তো তাদের সাথে গল্প করেছে যে এই কলেজে তার আর মানে দোলাভাই থাকে, বা সে শিক্ষক, তার দোলাভাইয়ের নাম, এই টাইপের কোনো কিছু একটা হয়তো এখানে ঘটেছে। কিন্তু নুরুল হুদা কিন্তু আসলে এই বিষয়গুলো জানতো না, এই জন্য সে আসলে কিছুই বলতে পারে নাই। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতা কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো যুদ্ধ, কথাটা 2বার বলেছিল। এর মানে কি? অর্থাৎ দেখো, এই বর্ষাকালের কথা কেন বলা হয়েছে এখানে? কারণ মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের জয়লাভের একটা অন্যতম ফ্যাক্টর কাজ করেছিল কিন্তু এই বর্ষাকাল। কেননা বর্ষাকালের সময় দেখা যাচ্ছে পাকিস্তানিরা কিন্তু ঠিকভাবে রাস্তাঘাটও চিনত না, মানে চলাফেরাও ঠিকভাবে করতে পারে না। এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের জন্য একটা কল্যাণকর দিক ছিল আর কি।
স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিস করে বলেছিল বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের কি জেনারেল মনসুর। এই যে আমাদের যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুর, এটা কিন্তু আমাদের অনেক সময় কিসে আসে, এটা কিন্তু আমাদের অনুধাবনে আসে, অনুধাবন প্রশ্নে আসতে দেখা যায়। এটা কিন্তু বিগত বছরেও অনুধাবন এসেছে, শব্দ অর্থ অংশ সুন্দর করে দেওয়া আছে। পাশাপাশি আমাদেরকে এটা জেনে রাখতে হবে আমাদের কি হয়েছিল, রাশিয়ার কাছে জার্মানি পর্যদস্ত হয়েছিল কেন, এই শীতের কারণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কারণে আমরা জানি যে হিটলারের বাহিনী কিন্তু রুশ বাহিনীর কাছে পর্যদস্ত হয়েছিল জাস্ট এই প্রচণ্ড শীতের কারণে। ঠিক তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই বর্ষার কারণে কিন্তু পাকিস্তানিরা ঠিকভাবে ভালোভাবেই অ্যাটাক খাইছিল বলা যায়, কারণ তারা রাস্তাঘাট ভালোভাবে চিনত না, পাশাপাশি বৃষ্টিতে চলাফেরা করাও কষ্টকর। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এত কিছু শোনার পরে সে বলল কি ওই ছদ্মবেশী ছেলেটাকে এই কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে কী করে, প্রবল বেগে তাকে দুইটা ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। দেখো এই যে কথাটা বলেছে তার কিন্তু আসলে তাদের ঠিকানাতে জানা ছিল, বিষয়টা কিন্তু এমন না, বাট সেখানে স্বীকার করেছে হ্যাঁ যে আসলেই কি ছিল তার জানা ছিল। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নিশ্চয়তা দিয়ে তাকে কি খাওয়ানো হয়, পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়, পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টের ঠিকানাটা তার জানা আছে, অর্থাৎ তার কিন্তু জানা নেই, বাট সে কিন্তু বলতেছে যে না আসলেই জানা আছে, তার কিন্তু আসলেই এটা জানা নেই। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নে জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে, তার পেটে খাটে শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাশায় চাবুকের বাড়ি পড়ে শপথ শপথ করে, তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে কি একটা স্রেফ উৎপাত বলে মনে হয়। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম শরীরে এখনো লেগেই আছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। সে কিন্তু জানে না, বাট ওই যে তার মধ্যে একটা মুক্তিযুদ্ধে ওই রেইনকোট পরার ফলে মুক্তিযোদ্ধাদের উষ্ণতা, সাহস, দেশপ্রেম তার মধ্যে সঞ্চারিত হচ্ছে, এজন্যই কিন্তু সে আবেগে এই জিনিসগুলো বলতেছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নয়। সে ছদ্মবেশী কলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তাদের সাথে তাদের আস্থাও কম নাই। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝোলান্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ শেষ টাইমে এসে কী হয়েছে, ওই যে মুক্তিযোদ্ধার যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম তার মধ্যে সঞ্চারিত হচ্ছে, এজন্য তার কাছে এই আঘাত কোনো আঘাতই মনে হচ্ছে না। পরবর্তী এমসিকিউতে আমরা যাই। রেইনকোট গল্পের মুয়াজ্জিন যেই দিন মারা গিয়েছিল সেই দিন নুরুল হুদা ঘুম না হওয়ার কারণ কি ছিল আমরা বর্ণনার ভিতরে দেখে আসলাম। কি ছিল, ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, মানুষের কাতরানি। কি ছিল ওখানে, ট্যাঙ্কের হুঙ্কারও ছিল, মেশিন গানের আওয়াজও ছিল, মানুষের কাতরানিও ছিল। তাহলে সঠিক উত্তর হবে কি 1, 2 ও 3। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। এগুলো হলো কি পাকিস্তানের শরীরের কাটা, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। সুন্দর করে দিয়ে এখানে এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। প্রশ্নটা হচ্ছে এমন, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। কেন বলা হয়েছে, জাতীয় বোধ জাগিয়ে দেয় বলে, দেশপ্রেম উজ্জীবিত করে বলে, যুদ্ধ জয় প্রেরণা যোগায়। তিনটাই, জাতীয়তাবোধ জাগিয়ে দেয়, দেশপ্রেম উজ্জীবিত করে, যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়। তিনটাই সঠিক। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। অনুভূতির তীব্রতাও আছে, আবেগের তীব্রতাও আছে, দেশপ্রেম আছে। তিনটাই সঠিক উত্তর। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম। তিনটাই সঠিক। 1971 সালের 25শে মার্চের রাতের গণহত্যার জের ধরে 26শে মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল। কারফিউয়ের মধ্যে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে পালাতে শুরু করে। অনেকেই পরিচিতজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল। পুরনো ঢাকায় ছড়িয়েছিল ধ্বংসযজ্ঞের নমুনা, যেখানে সেখানে পড়েছিল মৃতদেহ। এখন এই যেটা আমরা দেখলাম এটা হচ্ছে উদ্দীপক।
এখন আমরা সিকিউ প্রশ্ন নিয়ে আসলে কথা বলবো যে রেইনকোট গল্প থেকে আমাদের কেমন ধরনের সিকিউ আসতে পারে। আমরা জানি যে আমরা পড়ার ভিতরে কিন্তু দেখলাম এখানে সিকিউ এমন আসতে পারে যে পাকিস্তানিদের যে নৃশংসতা ছিল, তারা যে এলাকাগুলোতে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এগুলো নিয়ে সিকিউ আসতে পারে। এর পাশাপাশি আমাদের ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে যে দেশপ্রেম উষ্ণতা সঞ্চারিত হয়েছিল সে বিষয় নিয়েও প্রশ্ন আসতে পারে। আবার কলেজের যে প্রিন্সিপাল আফাজ আহমেদ ছিল, তার যে পাকিস্তানিদের সাথে আঘাত অর্থাৎ তার যে দেশদ্রোহী যে আচরণ, এগুলো থেকেও কিন্তু সিকিউ প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই যে উদ্দীপকটা আমরা এখন এখানে দেখতেছি, এই উদ্দীপকে কিন্তু বেসিক্যালি কি বলা আছে, এই যে 25শে মার্চের রাতের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাক বাহিনী, সেই ধ্বংসযজ্ঞের কথাগুলোই কিন্তু এখানে বলা আছে। যাতে এখানে কিন্তু জাস্ট এই ধ্বংসযজ্ঞের কথাই বলা আছে, ধ্বংসযজ্ঞের বাইরে কিন্তু আর কোনো পয়েন্ট এখানে আসে নাই। অর্থাৎ এই গল্পে কিন্তু আরও অনেক পার্ট ছিল। নুরুল হুদার মতো একজন ব্যক্তির মানে ভীতু প্রকৃতির ব্যক্তির সাহসী হয়ে ওঠার কথা বলা ছিল, প্রিন্সিপালের যে দেশদ্রোহী বা দেশদ্রোহী যে আচরণ, এগুলো কিন্তু কিছুই এখানে নাই। তাহলে গয়ের প্রশ্ন দেখো, উদ্দীপক ও রেইনকোট গল্পে বর্ণিত ঢাকা শহরের মুক্তিযুদ্ধকালীন হত্যা ও ধ্বংসযজ্ঞের তুলনামূলক চিত্র বর্ণনা করো। অর্থাৎ এই গল্পেও ঠিক যেভাবে হত্যাযজ্ঞের কথা বলা হয়েছিল যে গ্রাম জ্বালিয়ে পুড়ে দিচ্ছে, মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নানা বর্ণনা ছিল, এই দুইটার মধ্যে একটু আলোচনা বা সাদৃশ্য দেখাই দিলেই হবে। উদ্দীপকটি রেইনকোট গল্পের সমগ্র ভাব ধারণ করেনি, মন্তব্যর প্রসঙ্গে তোমার মতামত দাও। ধারণ করে নাই, কারণ কি এখানে জাস্ট একটা পয়েন্ট বলা আছে পাকিস্তানিদের অত্যাচারের কথা, বাট এর বাইরেও যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে নেই। পরবর্তী সিকিউতে আমরা যাই। মুক্তিযুদ্ধের সময় দেশের সকল শিক্ষিত ব্যক্তি ও বুদ্ধিজীবী যে দেশের পক্ষে অবস্থান নিয়েছিল এমনটি নয়। এমন একজন বুদ্ধিজীবী শরীফ সাহেব, যুদ্ধের সময় তিনি কলেজ শিক্ষক ছিলেন, তার প্রত্যক্ষ সহযোগিতায় কলেজের সেনা ক্যাম্প প্রতিষ্ঠিত হয়, পাকিস্তানি সেনাদের খুশি করতে যায় তিনি উদ্ধতে কথা বলতে শুরু করেন। এমন মানুষ বুদ্ধিজীবী হলেও আমাদের ঘৃণার পাত্র। তাহলে কি হয়েছে, আমাদের ওই রেইনকোট গল্পে আমরা যেমন দেখেছিলাম আফাজ আহমেদ তিনি কলেজের প্রিন্সিপাল হলেও তিনি কিন্তু পাকিস্তানিদের সহযোগী হয়ে গেছিল, তার কলেজেই মিলিটারি ক্যাম্প দিয়েছিল। ঠিক তেমনি আমাদের এখানের উদ্দীপকে আমাদের যে শরীফ সাহেব একজন বুদ্ধিজীবী, সেও কিন্তু ওই টাইপেরই চরিত্র। তাহলে আমরা কিন্তু উদ্দীপক পরেই ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে উদ্দীপকে কি থাকতে পারে বা প্রশ্ন কি ধরনের হইতে পারে। এখন আমরা দেখি, প্রশ্ন বলছে কি উদ্দীপকে শরীফ সাহেব ও রেইনকোট গল্পের প্রিন্সিপালের চরিত্র সাদৃশ্য। প্রিন্সিপালও কি ছিল, দেশদ্রোহী আচরণ করেছে, দেশের বিরুদ্ধে আচরণ করেছে। ঠিক তেমনি উদ্দীপকে আমাদের যে শরীফ সাহেব তিনিও কিন্তু আসলে দেশের বিরুদ্ধে আচরণ করেছে বা মানে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা সে করেছে, পাকিস্তানিদের সহযোগী ছিল। ঘয়ে বলছে উদ্দীপকের শরীফ সাহেব ও রেইনকোট গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধীনতাকে বিলম্বিত ও রক্তাক্ত করেছে। অবশ্যই বিলম্বিত রক্তাক্ত করেছে, কারণ কি দেখো, তাদের মতো মানুষ যদি না থাকতো তাহলে আসলে আমাদের স্বাধীন হইতে এতদিন লাগতো না, কারণ তারাই তো সহযোগী ছিল। পাকিস্তানের সব মানুষজন বা যারা শোষক গোষ্ঠী ছিল তারা তো আসলে দেশের সব কিছু ভালোভাবে চিনতো না, স্কুল কলেজ ভালোভাবে চিনতো না, বাড়িঘর ভালোভাবে চিনতো না, কারা মুক্তিযুদ্ধ যাইতে পারে তথ্যগুলো জানতো না। বাট তাদের মতো মানুষজনরাই তো, রাজাকাররাই কী করেছে, মুক্তিযোদ্ধাদের তথ্য তাদেরকে দিয়েছে, কারা মুক্তিযুদ্ধ করতেছে এই বিষয়গুলো জানিয়েছে। এজন্যই তো কী হইলো, আলটিমেটলি আমাদের মুক্তিযুদ্ধে বা আমাদের স্বাধীনতা অর্জন করতে এত বেশি সময় লাগলো, এত বেশি রক্ত গেল। এটাই কিন্তু মোটামুটি ঘয়ের বিষয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বৃত্তাকারে দাঁড়ানো মিলিটারির মাঝখানে হাত পা বাঁধা কালামকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো। কালামের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে মুক্তিবাহিনী কোথায় পালিয়ে গেছে। তিনি ঠিক বলেন কিছুই বলবেন না। বন্দুকের নলটা কপালের ঠিক মাঝখানটায় ধরা হলো। তিনি বললেন আমার মতো সাধারণ কালামের মৃত্যুতে কিছু এসে যায় না, কিন্তু মুক্তিফৌজের জীবনের দাম আছে, মুক্তিফৌজ না বাঁচলে তোমাদের মারবে কে, গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে আসলো, তাকে মেরে ফেলছে। ঠিক নুরুল হুদাকেও কিন্তু এইভাবে অত্যাচার করা হয়, বাট নুরুল হুদা কিন্তু তাদের কারোর পরিচয়ই কিন্তু বলে নাই। তাহলে উদ্দীপক পড়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন আসতে পারে, এই যে নুরুল হুদার সাথে যে সাদৃশ্যের যে বিষয়টা সেটা কিন্তু এখানে আসছে, তার বাইরে কিন্তু আর কোনো বিষয় এখানে আসে নাই। গয়ে দেখো বলছে উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি রেইনকোট গল্পটির সঙ্গে তুলনা করো। তাহলে রেইনকোট গল্পের কোন বিষয়টা আছে, নুরুল হুদাকে যে নির্যাতন অত্যাচার করা হয়েছিল সেই বিষয়টার সাথেই কিন্তু সাদৃশ্য আছে। উদ্দীপকের কালাম ও রেইনকোট গল্পে নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই কি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা? অবশ্যই, কারণ কি নুরুল হুদা কিন্তু আসলেই কোনো মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিল না, বাট তার মধ্যে ওই যে মুক্তিযোদ্ধার মানে উষ্ণতা জাগ্রত হয়েছিল বলেই কিন্তু বাঙালি কি করতে পেরেছিল, বাঙালি কিন্তু স্বাধীন হতে পেরেছিল। তো এই ছিল মোটামুটি আমাদের রেইনকোট গল্পের গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা চেষ্টা করেছি এমসিকিউ এর পাশাপাশি সিকিউ কোন ধরনের আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আশা করি পুরো ক্লাসটা দেখলে আর এই পিডিএফের তথ্যগুলো ভালো করে পড়লে তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে খুব সহজে উত্তর করতে পারবা। সবাই ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে।